প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরবর্তী সময় বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, নির্বাচন, সেই বিষয়ে নিয়ে কথা বলবো। এবং সেই বিষয়ে কথা বলবার জন্য আমরা যেটি আজকের শিরোনাম ঠিক করেছি সেটি হচ্ছে বিএনপির ভূমিধস বিজয় ও জনপ্রত্যাশা। দর্শক, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিএনপি এবং তার জোট 212টি আসন লাভ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। একই সাথে বিএনপি এককভাবে 209টি আসন লাভ করেছে এবং এই ভূমিধস যে বিজয়, সেই বিজয়কে সামনে রেখেই আমরা আলোচনাটা শুরু করব। আমি একটু জানিয়ে রাখি যে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি, রয়েছে রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। 17 বছরের ত্যাগ তিতিক্ষা সংগ্রাম, মামলা হামলার শিকার এবং নানাভাবে যে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির মানুষকে একেবারেই ধ্বংসের মুখে টেনে নেবার জন্য যে চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল বিগত আওয়ামী সরকার, সেই অপচেষ্টার কারণের জন্যই কিন্তু বিএনপি এত বেশি শক্তিশালী হয়েছে। সেই শক্তিমত্তা, ত্যাগ তিতিক্ষার পর আমরা যেটা দেখেছি, তারেক ম্যাজিক, জনাব তারেক রহমানের বুদ্ধিদীপ্ততা, তার নেতৃত্ব, তার গুণাবলী সব কিছু মিলেই একটা ভূমিধস বিজয় লাভ করেছে বিএনপি এবং তার সাথে তার জোটের 3জন শরিকও সেখানে জয় লাভ করেছে। তারেক রহমান ঢাকায় ফিরেই লাখো লাখো জনতার সামনে তিনি মার্টিন লুথার কিংয়ের সেই উক্তির সাথে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, যেটি মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। বলা হয় যে বাংলার লুথার কিং হচ্ছে গিয়ে জনাব তারেক রহমান। আপনি এই ভূমিধস বিজয়, জনগণ কীভাবে এই বিজয় নিয়ে তাদের ভবিষ্যৎ রাজনীতিতে তারেক রহমানকে দেখতে চায়, তার দলকে দেখতে চায়, ভবিষ্যৎ সরকার দেখতে চায়, সার্বিক বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ। ধন্যবাদ কিরণ ভাই, সহ আলোচক খায়রুল আনোয়ার, শুভেচ্ছা থাকবে। আমি প্রথমত যে ভূমিধস বিজয় শব্দটার উপর আমার আপত্তি আছে। কারণ ভূমিধস হয় কি, ভূমিকম্পের সময় ভূমিধস হয়, মোটামুটি করে ধস নামিয়ে দেয়। ঝড় বৃষ্টি যখন হয় তখন পাহাড় যখন ভেঙে পড়ে ওইটাকে আমরা ভূমিধস একেবারে ছারকার করে দেয়। তো আমরা এটাকে পজিটিভলি নিই, আমরা ভূমিধস বলবো না, সংখ্যাগরিষ্ঠ মানে 2/3 তাদের জয় হয়েছে, সেটা অবশ্যই ইতিবাচক। এবং আবার একটা প্রত্যাশাও যেমন আছে, অন্যদিকে আশঙ্কাও আছে যে এই ধরনের সংখ্যাগরিষ্ঠ নিয়ে অনেক সময় তাদের কর্মকাণ্ড এবং দেশ পরিচালনায় শেষ পর্যন্ত একটা একনায়কত্বের একটা ইয়ে হতে পারে। এটা আমি মনে করি গত 17 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং যে ধরনের কর্মকাণ্ড শেখ হাসিনা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে এত অনাচার, এত অনিয়ম এবং রাষ্ট্রের 3টা প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছে। আপনি লেজিসলেটিভ বলেন, এক্সিকিউটিভ বলেন, জুডিশিয়ারি বলেন, এমন কোনো প্রতিষ্ঠান না যেটাকে সে নষ্ট করে নেই। যে কারণে আমাদের ইনস্টিটিউশনগুলো গড়ে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে সেইভাবে আমরা করতে পারিনি। তো বলতে গেলে ৭১ সনের মহান মুক্তিযুদ্ধের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি বলেছিলেন যে আমি 3 বছর কিছু দিতে পারবো না। হ্যাঁ, দেশের বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত সমস্ত কিছু। আমি অনেকটা এখন যে অবস্থায় তারেক রহমান সাহেব ওত দিতে যাচ্ছেন আগামী পরশু, তার থেকেও ভয়াবহ মনে করি। কারণ এক তো 15-17 বছর ধারাবাহিকভাবে সব কিছু নষ্ট করে দিয়েছে, আর গত 18 মাসও একমাত্র 12 তারিখের নির্বাচন ছাড়া এমন কোনো কর্মকাণ্ড তারা দেখাতে পারে না সেখানে আমাদের সফলতা আমরা দেয়। আপনি অর্থনীতি বিধ্বস্ত ছিল, সেটাকে তারা 18 মাসে সেভাবে ইয়ে করতে পারে নাই। তারপরে আপনি মব ডেমোক্রেসি একটা চালু হয়েছে, মোবক্রেসি, এটা তো অস্বাভাবিক ব্যাপার। বাংলাদেশে এরকম হবে, 18 মাস ধরে এগুলো চলেছে, কিন্তু সরকার একটা ব্যাপারও কোনো পদক্ষেপ নেয় নাই। সর্বশেষ মিডিয়ার উপর যে আক্রমণটা হলো, ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচী অ্যান্ড সো অন, এবং বিভিন্ন অফিস আদালতও কিন্তু এগুলো হয়েছে, সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। অনেক ধর্মীয় সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে,
আদিবাসীদের উপর হামলা হয়েছে। 17 বছর বলেছে বিচারহীনতার অপসংস্কৃতি চালু করেছিল শেখ হাসিনা। তাহলে প্রফেসর ইউনূস সাহেব তো সেখান থেকে বেরিয়ে আসার কথা, আমাদের বললো যে বাংলাদেশ হবে সবার, সকল নাগরিকের সমান অধিকার থাকবে, এখানে কোনো অন্যায় আমরা সহ্য করবো না, এগুলো কথা বলেছে উনি ভালো, কিন্তু আমরা দেখলাম যে না। এবং এই আমলে যত আন্দোলন হয়েছে দেখেন, তো এই আন্দোলনে তো উস্কানি ছিল সরকারের মধ্য থেকে, কয়েকশো আন্দোলনের মধ্যে আমরা চলে গেলাম, অটো প্রমোশন পর্যন্ত হয়ে গেল, বিশৃঙ্খলা সব জায়গায়, পুলিশ বাহিনী, আনসার বাহিনী থেকে শুরু করে সর্বশেষ যেটা করলো হ্যাঁ, এটা দেখেন তো একটা, তো এটা তারেক রহমান সাহেব এটা কিভাবে সামলাবে? তো উনি তো কতগুলো বোঝার উপর এখন দাঁড়িয়ে আছে আর কি। আগামী পরশুদিন তারপরে রোজা আসতেছে, তাই না, দ্রব্যমূল্যের বিষয় টিষয় নিয়ে। তো আমার মনে হয় একদিকে যেমন আমরা আশাবাদী, হ্যাঁ, এবং উনি স্বপ্নের কথা আমাদের বলেছেন, 25শে ডিসেম্বর উনি দেশে এসে লক্ষ লক্ষ জনতার সামনে যে প্ল্যান কথাটা বলেছে, ওই দিন আমিও মঞ্চে ছিলাম, কাছের থেকেই আমি দেখেছি। তো সারা লক্ষ মানুষ তো তারা সেদিন উজ্জীবিত হয়েছে এবং সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা গ্রামে গঞ্জে চলে গেছে। এরপরও তাদের অনেক সভা সমাবেশ হয়েছে, আমরা দেখেছি অল্প সময়ের মধ্যে। 17 বছর কি বলে প্রবাসী জীবন পার করে এসে উনি এখানে পাটের হাল ধরেছে, হাল অবশ্য আগে থেকেই ধরেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। তারপর তো আপসীর নেত্রী জনন বেগম খালেদা জিয়া, দেশনেত্রীর মৃত্যুর কারণে তাকে তো পুরোপুরি দায়িত্ব দিতে হলো। তা আমার মনে হয় তাদের যে নির্বাচন ইস্তাহার 31 দফার সাথে আমরাও দলগুলো সম্পৃক্ত ছিল। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, সব কিছু মিলিয়ে তাদের, আর রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতা অতীতে ছিল, যদিও তারেক রহমান সাহেব সরাসরি এতে ছিল না, কিন্তু উনি দল সংগঠিত করার ক্ষেত্রে গ্রামে গঞ্জে ঘুরেছে, কিন্তু হ্যাঁ, মানুষের সাথে তার একটা মনস্তাত্ত্বিক যোগাযোগ তখন থেকেই ছিল। এমন না যে উনি নতুন করে এসে চেপে বসে, সেটা না কিন্তু। এবং বিগত দিনগুলো তো ভার্চুয়ালি তিনি যেভাবে তৃণমূলের সাথে যোগাযোগ রেখেছে, আমাদের সাথে যোগাযোগ রেখেছে, অসাধারণ। এটা সকলেই আমরা উজ্জীবিত, আমরা একসাথে কাজ করেছি। তো আমার মনে হয় বিএনপি তাদের এই যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে এবং সর্বশেষ যেটা সংবাদ সম্মেলন করলো, তাতেও আমি আশাবাদী যে আগামী দিনে তার যে টিম, সেই টিম নিয়ে উনি দেশের এই দুঃসময়ে যে কাণ্ডারির দায়িত্ব নিচ্ছেন তিনি, সেটা সফল হবে। তবে এইখানে আমাদের একটা সবার সহযোগিতা করা দরকার। এখন সকলেই যদি আমি ওই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের মতো দাবি দাওয়া উত্থাপন করে সমস্ত সময় ব্যতিব্যস্ত রাখি, বিরোধী দলদের রাজপথের হুমকি দেয়, ইতিমধ্যেই কিছু জামাতিরা দিয়েছে যে আমরা পার্লামেন্টেও থাকবো, রাজপথেও থাকবো। তো এইভাবে কথাবার্তা বললে পরে তো হবে না। তারপরে দেখেন উনি তো চেষ্টা করছে, আজকে আমিরের সাথে দেখা করেছে, নাহিদ ইসলামের সাথে দেখা করেছে, এটা তো আমাদের রাজনৈতিক কালচারে তো একটা শুভ সূচনা। এগুলো তো আমরা এই কালচারেই আমাদের ছিল না যে অন্যান্য দলের সাথে ইয়ে করা। আরেকটা হচ্ছে যে দল সংখ্যাগরিষ্ঠ পেয়েছে ভালো ক্ষমতা নেবে, কিন্তু বিরোধী দল কিছুই পাবে না, এটা তো হয় না। সুতরাং বিরোধী দলকে অ্যাকোমোডেট করতে, ডেপুটি স্পিকার করার কথা, স্থায়ী পরিষদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের সভাপতি দেওয়ার কথা, এগুলো তো জুলাই সনদেও আছে, 31 দফার মধ্যেও আছে। তা আশা করি এইবার ভালোই হবে। হ্যাঁ, আমাদের এত হতাশ হবার কিছু নাই। তবে আমি খুবই আনন্দিত যে ইতিমধ্যেই একটা সুবাতাস কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে, যে সবাই আশায় বুক বেঁধেছে। এবং বিএনপি এইবার যে সরকার গঠন করবে এবং মন্ত্রিপরিষদের যারা সদস্য হবেন, নিশ্চয়ই সবাই চৌকস মেধাসম্পন্ন হবে এবং এমন সব দিতে হবে যে কাউকে কোনো খুশি করার জন্য পদ পদবি দেওয়া, যেটা রাজনৈতিক দলগুলো করে, সেটা না। আমি আরেকটা বলবো, যারা মন্ত্রিত্ব গ্রহণ করবেন তারা যেন কোনো দলীয় পদে না থাকে। এটা হলে পরে শেখ হাসিনার থেকেও খারাপ অবস্থা হবে, কারণ দল আর সরকার এটাকে আলাদাভাবে রাখতে হবে। এটা না হলে পরে আপনি এখানে
সুশাসন দিতে পারবেন না, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, স্বচ্ছতা থাকবে না। অথচ এই তিনটা বিষয় ছাড়া তারেক জিয়ার পক্ষে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া কঠিন হয়ে যাবে। এই তিনটাকে আগে এনশিওর করতেই হবে, প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পদায়নে। সুতরাং খুবই সজাগ হয়ে তাকে, এখন যেমন দিনরাত উনি পরিশ্রম করছেন, আশা করব যে তিনি আগামী 5 বছর সেই তার ধারাটা অব্যাহত রাখবেন। জি, নিশ্চয়ই আমরা কথা শুনলাম এবং অনেকগুলি স্পষ্টভাবে বললেন যে আসলে সামনে অনেক চ্যালেঞ্জ এবং মাথার উপরে যে বোঝা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে ধরনের দায়িত্ব নিয়ে সরকারের হয়তো সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন, কিন্তু আসলেই ভীষণ বড় চ্যালেঞ্জ। দেশের অর্থনীতি বলি, দেশের ব্যাংকিং খাত বলি, দেশের ইন্স্যুরেন্স বলি, দেশের নানা রকম কাঠামোগত যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলি, সব কিছুই কিন্তু ধ্বংসের দ্বার প্রান্ত রেখে বিগত সরকার চলে গিয়েছে এবং গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় খালি আন্দোলন আন্দোলন আন্দোলন, প্রত্যেকটা প্রাপ্তির জায়গাটার মধ্যে সবার এক ধরনের মনোবাসনা ছিল। সে অবস্থায় এক ধরনের যে আমি ভূমিদোষ বিজয় না বলে এক ধরনের নিরঙ্কুশ বিজয় যদি বলি, সেই বিজয়ের মধ্যে জন আকাঙ্ক্ষা কিন্তু মানুষের প্রচুর। যারা ভোট দিয়েছে তারা তো চাবে আমি একটু ভালো থাকতে চাই, আমি একটু ভালো খেতে চাই, আমি একটু নিরাপদে বাড়িতে ফিরতে চাই, আমার সন্তানটি যাতে দুধে ভাতে থাকে, আমার বাচ্চাদের স্কুলের বেতন যাতে আমি ঠিকমতো দিতে পারি, বাড়ি ভাড়া আমি যাতে ঠিকমতো দিতে পারি, আমার কর্মসংস্থান যাতে হতে পারে। এই যে জন আকাঙ্ক্ষার যে আকাশচুম্বী, সে আকাশচুম্বী জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে বিএনপি সরকারের গঠন এবং তারেক রহমানের যে চাপ সামলানোর মতন সেরকম প্রস্তুতিকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। বিএনপি কিন্তু এবার যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রথম না, 2001 সালের নির্বাচনে বিএনপি কিন্তু এককভাবে 193টি আসন পেয়েছিল এককভাবে। সেবার জামাত সহ 4 দলীয় জোট করেছিল, সেখানে জামাত পেয়েছিল 17টি আসন এবং সেটাও তো আপনার 200-র উপরে চলে গিয়েছিল। এবার এককভাবে সে পেয়েছে, সে হিসেবে নতুন কিছু না। বিএনপি একটা জনপ্রিয় রাজনীতি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। আরেকটি প্রধান রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ বর্তমানে আওয়ামী লীগ। এবং আপনার 1991 সালে যে নির্বাচনটা হয়, এটার সাথে কিন্তু এই নির্বাচনের কিছুটা মিল আছে এই অর্থে এবার কিন্তু হাইপ উঠেছিল জামাত, একটা জোয়ার সৃষ্টি হয়েছে চারিদিকে, এরকমই শোনা গেছে যে জামাত চলে আসতেছে জামাত। তো 1991 সালে কিন্তু ওরকমই ছিল পরিস্থিতিটা যে আওয়ামী লীগ সরকার গঠন করবে, একটা জোয়ার আওয়ামী লীগের পক্ষে ছিল, হাইপ উঠে গেছিল। কিন্তু আবার শেষ পর্যন্ত দেখলাম যে না, বিএনপি জয়লাভ করেছে, বিএনপি সরকার গঠন করেছে। তার মানে শুধু সাংগঠনিকভাবে না, সব দিক থেকে বিএনপির একটা তৃণমূল পর্যায়ে জনসমর্থন রয়েছে, সাংগঠনিক ভিত্তি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে। এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনি মুক্তিযোদ্ধার ভূমিকার জন্য উনি অনন্য একটা অবস্থান নিয়ে আছেন। তো খালেদা জিয়া দলটাকে একটা জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তো এখন এই জয়লাভের পর যেটা বলছেন জনপ্রত্যাশা তো যেটা হচ্ছে যে আকাশচুম্বী, যেটা আপনি বললেন আকাশচুম্বী। এখন বাস্তবতার দিকে আমাদের তাকাতে হবে যে আসলে বাস্তবতাটা কি। যেটা দাদা বললেন যে গত এই 17-18 মাসে এই সরকারকে অবশ্যই একটা সাধুবাদ দিতে হবে যে ভালো একটা নির্বাচন তারা করেছে, যেখানে নির্বাচনের 3 দিন আগেও কিন্তু একটা সংশয় ছিল, পারবে কি পারবে না, কি অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিন্তু সেই নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে, একটা ভালো নির্বাচন হয়েছে। প্রফেসর ইউনূস বলেছেন সেরা নির্বাচন করবেন। এখন 91, 96, 2001 সাথে তুলনা করতে গেলে সেরা কিনা সেটা অন্য বিষয়, কিন্তু খুবই ভালো নির্বাচন হয়েছে। কিন্তু এছাড়া আসলে সরকারের খুব একটা সাফল্য অন্য ক্ষেত্রে নেই। বিশেষ করে মব সহিংসতা যেটা বলেন, সেটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল। মানুষ নিরাপত্তাহীনতায় ছিল, নারীরা বিভিন্ন রকম এর ভিতরে ছিল। তো এখন সেটার থেকে বেরিয়ে আসতে হবে। তারেক রহমান যেদিন এসেছেন, আপনার খেয়াল করবেন, ওখানে সমাবেশে উনি বক্তৃতা শুরু করেছিলেন যে পাহাড় থেকে সমতল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং শ্রেণী পেশা নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু সেটাই। এখন বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ রাষ্ট্রের কাছে কিন্তু খুব বেশি প্রত্যাশা করে না, কিন্তু সে তার নিজস্ব কৃষক তার শ্রম দিয়ে সে ফসল উৎপাদন করে, কলকারখানার শ্রমিকরা কাজ করে, একজন সবজি বিক্রেতা সে তার মতো বিক্রি করে সবজি যার মতো, ফুটপাতে যারা আছে হকার, তারা তাদের মতো করে চলে, কিন্তু তারা চায় নিরাপত্তাটা চায়। সেই নিরাপত্তাটা কিন্তু ফিরিয়ে আনতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মনে করি যে আইন শৃঙ্খলাটা অগ্রাধিকার পেতে হবে এবং জিনিসপত্রের দাম যাতে, সামনে রোজা আছে, আমি জানি না বাণিজ্য মন্ত্রী কে হবে, তো রোজার সময় যাতে জিনিসপত্র নিয়ন্ত্রণ, শুধু রোজার সময় না, এটা ধারাবাহিকতাটা যাতে থাকে। আর নিরাপত্তার বিষয় মেয়েদের ব্যাপারে, এবং এই নারীরা কিন্তু প্রচুর পরিমাণে ভোট দিয়েছে। প্রথম দিকে যে বিষয়টা ছিল একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু নারীদের ভোট এই জয়লাভের পিছনে একটা বড় ভূমিকা কিন্তু রেখেছে। শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে,
আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, হুমকি দামকে দেওয়া হয়েছে, জোর করে পদত্যাগ করানো হয়েছে। এবং অভিযুক্ত হলে তার বিচার অবশ্যই হবে। এখন অনেকগুলো ইস্তেহারে অনেক বিষয় দেওয়া হয়েছে এবং তা বলেছেন সাথে সাথে উনি অবশ্য যে সেটা হচ্ছে যে একসাথে সব কিছু করা যাবে না, পর্যায়ক্রমে হবে, কিন্তু ইমিডিয়েট কিছু করার জন্য সেটা তাদেরকে দেখাতে হবে যে ওত নেওয়ার পরে কয়েকদিনের ভিতরে মন্ত্রিসভাটা কেমন সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, সেখানে হয়তো প্রবীণ অভিজ্ঞ মন্ত্রী যারা আছেন তার সাথে নতুনদের একটা সংমিশ্রণ হয়তো করবে। মন্ত্রিসভার কলবের এরকম হয়, বেশি কলবর হয়ে গেলে সেটা হয়তো একটা সমালোচনা হতে পারে। আবার আপনার সরকার রাষ্ট্রযন্ত্র চালাতে হলে একেবারে যে ছোট মন্ত্রিসভা তাও তো হবে না। যেটা নিয়ে জল্পনা চলছে, বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নভাবে লেখা হচ্ছে, অনেক নাম আসছে। তো এগুলো দেখার বিষয় আছে, মানে ইয়ে করার পর তারপর তাকে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। সেখানে আমার কাছে মনে হয় আইন শৃঙ্খলা নিরাপত্তা জাগিয়ে তুলতে হবে। নির্বাচনে সংসদে তেমন না হলে নির্বাচন পরে কিন্তু এখন বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং অনেক আহত হয়েছে। তো এই বিষয়গুলা আমাকে বিবেচনা, বিশেষ করে মনে করি যে সাধারণ মানুষের বিষয়টা হচ্ছে তার কনসার্ন হচ্ছে আইন শৃঙ্খলা, যে রাতেও যাতে বাড়িতে নিরাপদে ফিরতে পারে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাস্তাঘাটে রাস্তার শিকার হয়েছে, বিগত আমলে আমরা দেখেছি, সেটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আর মব বলে যেটা চালু হয়েছে, মব সহিংসতা, সেটাকে চিরতর বন্ধ করতে হবে, সে ব্যবস্থা নিতে হবে। এখন এই বিষয়ে যারা দায়িত্ব পাবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা, তারা কীভাবে ভূমিকা পালন করেন, আমরা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো যে আসলে কতটুকু কোন পথে অগ্রসর হচ্ছে না, কতটুকু করতে সক্ষম হবে। সেটা শপথ নেওয়ার পরে সেটা আমাদের কাছে দৃশ্যমান হবে। দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতি নিতে চাই। আমরা নিরঙ্কুশ বিজয়, ভূমিধস বিজয় পরিবর্তন করলাম, আমরা বললাম নিরঙ্কুশ বিজয় বিএনপির এবং জনপ্রত্যাশা। সেই আলোচনা নিয়ে আমরা একই সাথে আমাদের যে দুজন অতিথি রয়েছেন প্রত্যেকে আমরা চিনি। গণফোরামের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। তাদের দুজনকে নিয়ে আমরা একই আলোচনা অল্প কিছুর মধ্যে ফিরে আসছি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমরা। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। বিএনপির নিরঙ্কুশ বিজয় জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন গণফোরামের সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার রয়েছেন আমাদের সাথে। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রাজপথের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ে আপনি, আপনার দল এবং আপনি ব্যক্তিগতভাবে শুধুমাত্র যে রাজনীতি নয়, আমরা আদালত পাড়া থেকে আরম্ভ করে টক শো থেকে শুরু করে সব জায়গায় দেখেছি আপনি একেবারেই আপনার যে ভূমিকা ছিল সেটি ফ্যাসিজমের বিরুদ্ধে সর্বদাই আপনি আপনার সোচ্চার কণ্ঠ কিন্তু আপনি এখনও পর্যন্ত বলবৎ রেখেছেন। আমি জানি না আগামীকাল বা পরশু আবার কোনো রাজনৈতিকভাবে আপনার যে ফ্যাসিজের বিরুদ্ধে যে উচ্চারণ, সে উচ্চারণকারী আস্তে আস্তে ধীরে ধীরে কমে কিনা, তবে আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে সেটা প্রত্যাশা করেন এবং সেটা হবে না বলে মনে করি। কিন্তু আমরা যেটা ভাবি যে জনাব তারেক রহমান হচ্ছে মিত্রদের নিয়ে তিনি কিন্তু সরকারের নানা অংশীদার হিসেবে গঠন করবেন করে বলে মনে হয়েছে, এবং সেখানকার মধ্যে আপনি এবং আপনার দল কিন্তু বিএনপি এবং তাদের শরিক হিসাবে সবসময় কিন্তু রাজপথে সোচ্চার ছিলেন। বিএনপি তাদের সমর্থন, জোটের সমর্থন এবং আপনার যে কার্যপ্রণালী সব কিছু মিলিয়েই কিন্তু ছিল বাংলাদেশের রাজনীতি একটা অভূতপূর্ণ অধ্যায় বলতে পারি। আপনি কি মনে করেন বিএনপি এখন সরকার গঠন করবার ক্ষেত্রে মিত্রদের মূল্যায়ন কীভাবে করবেন? না, দেখুন, আপনি যে সময়টার কথা বলছেন সেটা তো আপনারা কাছে এবং দূরে থেকে তো দেখেছেন। আমাদের কয়জন, হাতে গোনা কয়জনই তো ছিল শেখ হাসিনা এবং তার সরকারকে অন্তত কথার মার পেছে ইয়ে করা, দমিয়ে রাখা। আপনাদের টক শোতে তো কত বড় ওরা আওয়ামী লীগের নেতারা আসছে, আমাদেরকে নানা রকম তো অপমানজনক কথাবার্তা বলেছে, তো আমরা তো কিছু ভ্রুক্ষেপ করি না। আমার বাসা আবার ওই আওয়ামী লীগের অফিসের সাথে তিনেরে, সবসময় একটা শঙ্কার মধ্যে, কখন আটকায় দেয়, কখন গাড়ি ভাঙা দেয় বা টক শো করার। আরে আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত একবার জিয়া রহমানের পক্ষে কথা বলেছিল 7 নভেম্বর একটা অনুষ্ঠানে, সে বাসায় ফিরতে পারে নাই, শেখ হাসিনার লোক পাঠাইয়ে তার বাসাতে ভাঙচুর করেছে। তো সর্বোচ্চ পর্যায় থেকে তো এগুলো হয়েছে, তারপরেও আমরা তো সেফলি এসে গেছে। হয়তো আমাদের সাথে সেরকম সাহস করে নাই, হয়তো আমি জানি না। তো যাই হোক, যেটা আমরা তো দেশের জন্য করেছি, তাই না? আমরা তো কোনো বিশেষ দলের অনুকম্পা পাওয়ার জন্য তো করি নাই, বা কোনো একটা পদপদবি পাবো, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করব, সেটা যখন সময় সুযোগ আসবে সেটা দেখা যাবে। ওইটার জন্য এত মন খারাপের কিছু না। আমার তো বলতে গেলে তো কত 60 না হলেও প্রায় 55 বছর তো এগুলোর মধ্যেই আছি। হ্যাঁ, 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সুতরাং এগুলো কখনো আমার মন খারাপ হয়নি। এক সময় তো আওয়ামী লীগের সাথেও রাজনীতি করেছি, তাই না?
তারপরে আমরা 14 দল করলাম, 14 দল থেকে আমরা আবার বেরিয়ে আসলাম। কেন বেরিয়ে আসলাম? ওই এরশাদ সাহেব গিয়ে সেই মঞ্চ উঠলো, মহা কি একটা করলো না ওরা, জোট, মহাজোট এরশাদকে নিয়ে। তখন আমরা বললাম যে না, এরশাদের সাথে আমরা রাজনীতি করবো না, চলে আসলো। এই যে একবার বেরিয়ে আসছি, তারপর থেকেই তো রাজপথেই আছি। তা আমার মনে হয় দেশের জন্য তো আমরা সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত। অতীতও করেছে, মুক্তিযুদ্ধের সময় করেছে, 69-এর গণঅভ্যুত্থানে করেছে। এরকম আমাদের মধ্যে এখনো যারা বেঁচে আছে তারা কিন্তু সবাই ওই মেন্টালিটি। হয়তো দুই একটা কিছু এদিক সেদিক হইতে পারে, ডিগবাজে খাওয়ার লোকেরও অভাব নেই। তা আমার মনে হয় সরকার একটু স্থিতিশীলতা আসুক। নানান সমস্যার মধ্যে আছে, আমরা তো খুব ঘনিষ্ঠ লোক, আমরা খুব কাছের লোক। এখন ঘরের লোকেই যদি আমরা না বুঝি, এখন বাইরের থেকে আইসা তো অনেকে অনেক কথা বলবে। শুনেছে বিদেশ থেকে নাকি অনেকেই চলে আসছে, সরকারের অংশীদারিত্ব হবে বা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব নেবে। অবশ্যই সেরকম যদি যোগ্যতা সম্পন্ন মানুষ আসে, আমাদের আপত্তি থাকার তো কথা না। তো কথা হচ্ছে যারা দায়িত্ব নেবে তারা যেন দেশপ্রেমিক হয়, বাংলাদেশটাকে যেন তারা সবার আগে বাংলাদেশ স্লোগান যেটা দেওয়া হয়েছে সেটা যেন তারা অন্তরে গ্রহণ করে। তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষ খুবই দুঃখী। 7.5 কোটি ছিল, এখন 18 থেকে 20 কোটি হয়ে গেছে। কেউ কথা রাখে নাই 54 বছরে, কোনো সরকার কোনো দল কথা রাখে নাই। আমরা তো সেখান থেকে বের হওয়ার জন্য এত ত্যাগ, 71-এ করেছি, 90-তে করেছি, 24-এ করলাম। এখন আমি তো মনে করি যে তারেক রহমান সাহেব এবং বিএনপি একটা বড় সুযোগ পেয়েছে। এই সুযোগটা তাদের কার্য সফল হইতে হবে এবং জনগণের কাছে যেটা বলি যে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ তারা যেটা বারবার বলছে, আমরাও আশা করি। তো আমরা সরকারকে সার্বিক সহযোগিতা শুধু আমরা করব না, জনগণও করবে। হ্যাঁ, এর সাথে রাজনৈতিক দল হিসাবে যারা যুগপৎ আন্দোলনে ছিলাম তারাও করবে। হয়তো নির্বাচন কেন্দ্রিক কিছু আমাদের মধ্যে হয়তো দূরত্ব সৃষ্টি হয়েছে, যেটা মান্না ভাই দেখেন, হয়তো তাকে বলা হয়েছিল যে আপনি আপাতত করেন না, পরে আমরা দেখব। তো মান্না ভাই বলতে আমার একটা রাজনীতি আছে, আমি না করলে তো হয়তো তারও যুক্তি আছে সেটা। তারপরে ওই ঢাকা 12 সিটটা দেখেন, হ্যাঁ, সেটাও প্রথম দিকে তারা দিতে চায় নাই। সাইফুল হক সাহেব বললো যে না, আমাকে তো একটা দিতে হয়। তো আমরাও তো এরকম একটা দুইটা করে নিতে পারতাম, হয়তো আমরা সেটা করি নাই, ওই বার্গেনিংয়ে যাই নাই। যে আমরা ভাবছি যে একটা, যেহেতু এখানে এই সরকারের আমলে 5ই আগস্টের পরে এখানে উগ্র মৌলবাদী গোষ্ঠী এবং জঙ্গি গোষ্ঠীর একটা উত্থান আমরা দেখলাম। সর্বশেষ আপনারা নির্বাচনের মাধ্যমে দেখেছেন, সারা রাত তো আমাদের ঘুম হয় নাই কী হচ্ছে। উত্তরবঙ্গের ওই দিক থেকে যখন শুরু হইলো খুলনা পর্যন্ত, এখানে তো নাই আমরা, বিএনপি নাই, জামাত এসে যাচ্ছে সব জায়গায়। খুব কঠিন অবস্থার মধ্যে আমরা গেছি। তারপরে জানেন যে আপনি তালেবানি গোষ্ঠীর সাথে এখানে অনেক সাহেবরা খুব যোগাযোগ করছে, ঘুরে আসছে, ওখান থেকে আবার নেতারা আসছে। সুতরাং তাদেরও একটা ছক ছিল এবং তারা এমনও বলেছিল 12 তারিখের পরে 13 তারিখ থেকে অন্যরকম বাংলাদেশ দেখব। এটার মানেটাকে অন্যরকম বাংলাদেশ দেখবে মানে, তার মানে তারা তাদের পথে কৌশলে কিন্তু এগিয়ে গেছে। এবং ইলেকশনের সর্বশেষ মুহূর্তে রাতেও অনেক ধরনের অপকর্মের সাথে, মানে টাকা পয়সা ইত্যাদি দেখেছেন আপনি। একজন তো ধরাই পড়লো, এটা তো সামান্য একটু দৃশ্যমান হচ্ছে, কিন্তু পানির নিচে তারও বিরাট বিষয় আছে। এবং আমরাও এখানে খবর টবর নিয়ে দেখেছি প্রচুর টাকা পয়সা। এবং কিছু সিট তারা এমনভাবে চিহ্নিত করেছিল ওগুলো তারা জিতেই আসবে, তার কিছু নমুনা আপনারা পাচ্ছেন। অন্তত 160টা নাকি সিটে তারা 1000 কোটি টাকার উপরে তাদের বাজেট ছিল এক একটা সিটে। এবং যারা নির্বাচন করেছে তারও অনেক টাকা পয়সা পেয়েছে। আমি তো দেখেছি আমার ঢাকা 10-এ রবিউল ইসলাম তো একটা তৃণমূল থেকে গড়ে আসছে এবং বিএনপির বিশাল সংগঠন ওখানে। তার পাশাপাশি যে জামাত থেকে দাঁড়াইছে, হঠাৎ দেখি যে সে তার সাংগঠনিক এত বিস্তৃতি পাড়ায় মহল্লায় এবং যেভাবে সেই নির্বাচনী ক্যাম্পগুলো করেছে, আমি তো অবাক হয়ে গেলাম যে এত শক্তি তারা পেল কোথায়। তার মানে টাকা পয়সা নিয়েই তারা মাঠে নামছিল এবং এইবারেই তাদের লক্ষ্য ছিল ক্ষমতায় যাওয়া, যেটা একটা ওইরকম একটা আবহ কিন্তু তারা তৈরি করেছে জনমনে। এমনকি তারা বলেছিল যে শেষ পর্যন্ত মেয়েরাও তাদের প্রচুর পরিমাণে ভোট দিয়ে যাবে। আর বোরকা হিজাব এগুলোর কথা তো আমরা জানি, নানা রকম উপঢৌকন দেওয়া, স্বাস্থ্য কার্ড, ওই যে ইসলামী হসপিটাল আছে না, তার নাকি স্বাস্থ্য কার্ড বলে দিয়েছে, অনেক বিলি করেছে। আর উনি
ওই ফ্যামিলি কার্ড আর বিএনপির স্বাস্থ্য কার্ড নিয়ে কত রকমের আজে বাজে কমেন্ট করেছে। আর নিজের বেলায় কিন্তু সবকিছু তারা খুব সুন্দরভাবে গুছিয়ে দেয়। আমি মনে করি দিন শেষে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর কি, এবং ভালোভাবে ফেলেছি যে একটা বিশাল বিএনপির জয় হয়েছে। তো তারা সরকার গঠন করুক, তারপর কোন যুগপৎ আন্দোলনে কারা কি পাবে না পাবে আমরা অপেক্ষা করি। এত এত সহজে অস্থির হবার কিছু নেই। নিশ্চয়ই সবাইকে তারা কিছু শেয়ার দেবে, এটা তো বলেছে যে আমরা একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার। তো নিশ্চয়ই তার কথা তারা রাখবে এবং তারা বলবে, তারা বারবার এই কথাও বলেছে, এমনকি তারা ব্যক্তিগতও বলেছে যে তারেক রহমান সাহেব, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে, উনি প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, এই লেভেলে পর্যন্ত কথা বলেছে। তো যাই হোক, ওটা বড় কথা না, ওটা বড় কথা না। আমি রাষ্ট্রটা ভালোভাবে চলুক, ভালো লোকগুলো পদায়ন হোক এবং কর্মঠ মানুষ আসুক। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই ব্যাপারে জনাব তারেক রহমান সাহেব আপনাকে কিন্তু শক্ত অবস্থানে নিতে হবে। আত্মীয় স্বজন, কারো বন্ধু বান্ধব চোখে মুখে তাকানো যাবে না। যেখানে আপনি ফল্ট পাবেন, যেখানে যারা এই সমস্ত কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আপনাকে নিতে হবে। আমরা কিন্তু অতীতে এটা দেখিনি। আমরা চাইবো এইবার তার সেই কঠোরতা, তার যখন স্নেহ ভালোবাসা থাকবে জনগণের প্রতি, তার ক্যাপ্টেন হিসাবে তার সহকর্মীদের প্রতি, কিন্তু কোনো ধরনের অনিয়ম উনি যেন প্রশ্রয় না দেয় এবং তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আশা করছি আমি, হয়তো হবে, এটাই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সেটাই প্রত্যাশা করি। আমি ছোট ছোট দু একটা বিষয় জনাব খায়রুল আপনার কাছে আসে, সেটি হচ্ছে যে আমাদের মনে আছে, সবারই মনে আছে, দর্শক সহ প্রত্যেকেরই মনে আছে, শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই আমরা দেখেছি এক কলমের খোঁচায় তার বিরুদ্ধে যত মামলা ছিল সব মামলাগুলো কিন্তু প্রত্যাহার করে নিল, এবং দেখা গেল যে বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে অন্যায় মামলাগুলো সবগুলো চালু রেখে বিএনপি যারা সমর্থিত ছিল, বিএনপি রাজনীতি করতো, তার বিরুদ্ধে মামলাগুলো চালু রেখে তাদেরকে এই 15-16 বছর এই যাতা করে রেখে শেষ পর্যন্ত বেগম জিয়াকে কিন্তু বিনা চিকিৎসায় কিন্তু এক ধরনের মৃত্যুর পদযাত্রী হতে হয়েছিল। তাকে স্লো পয়জনিং কথা বলা হচ্ছে, ম্যাথোস্ক্রিট এই ধরনের একটা ওষুধ তাকে দেওয়া হয়েছিল যেটি কিডনি এবং লিভারের জন্য ভালো নয়। এই সব কিছু মিলিয়ে এখন যে ভবিষ্যৎ রাজনীতি আমরা দেখেছি যে বাংলাদেশে 5ই আগস্টের পরে অনেক ধরনের মামলার উৎপত্তি হয়েছে, যে মামলাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে জনাব আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন এই মামলাগুলো ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে হবে। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব কিছু ফিরিয়ে আনবার জন্য যদি কোনো ধরনের এই ধরনের অপ্রয়োজনীয় তথাকথিত মামলা থাকে সেগুলির একটা নিষ্পত্তি হবার কথা কিন্তু এখন আলোচনায় এসছে। এখন আওয়ামী লীগের শেখ হাসিনা তার দোসররা তারা যদি যে অন্যায় করেছে তাই বলে তো সমস্ত লোক কিন্তু সে অন্যায়ের সাথে যুক্ত নাও থাকতে পারে। সে অবস্থায় দেশের স্থিতিশীলতা রক্ষা, ব্যবসা বাণিজ্য বজায় রাখা, চাকরি বাকরি অবস্থান ঠিক করা, মানুষকে স্বস্তিতে চলাফেরা করতে দেওয়া, সেখানে এই যে মামলাটা যেটা হয়ে গেল, মামলা বাণিজ্য কথা যেটা বলা হয়, সে জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? এই বিষয় বলার আগে একটা বলি, জনপ্রত্যাশার বিষয়ে দুই একটা বিষয় আছে, সেটা একটু বলতে হয়। বিশেষ করে চাঁদাবাজি, এটা কিন্তু একেবারে ক্যান্সারের মতো অবস্থা। অর্থাৎ সরকার মানে পতনের পর, শেখ হাসিনার পতনের পর সেই সময় দেখা গেছে যে বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক চাঁদাবাজি করেছে এবং সেই অভিযোগে কিন্তু প্রায় 6-7 হাজারকে বহিষ্কার করা হয়েছিল। তো এখনও কিন্তু চাঁদাবাজিটা এটা একটা মানে শহর থেকে গ্রাম পর্যায়ে এইটা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে এটাকে বন্ধ করতে হবে। এটা বড় ধরনের মানে সরকারের জন্য খুবই বড় ধরনের একটা সমস্যা তৈরি করতে পারে, চাঁদাবাজিটা পুরোপুরি নিয়ন্ত্রণ না করতে পারে। আর যারা দুর্নীতির কথা বললেন, এইটার ব্যাপারে জিরো টলারেন্স হতে হবে। এবং মানুষ যাতে দুর্নীতি মানে কি, বড় ধরনের দুর্নীতি আছে, তার পাশাপাশি যে মানে সেবা খাত যেগুলো আছে, আপনি ধরেন ভূমি অফিস বলেন, রাজুক বলেন, কোনো একটা কাজ করতে গেলে সেখানে পয়সা দিতে হয়, এগুলো বন্ধ করতে হবে। তো আর এখন যে মামলার বিষয়টা বললেন, এটা ঠিক যে ঢালাওভাবে অনেক ক্ষেত্রে মামলা হয়েছে, কিন্তু আমি যেই প্রফেশনে ছিলাম সেখানে আমি জানি অনেক সাংবাদিক যারা হয়তো ভিন্ন মত পোষণ করে তাদের নামে 3-4টে করে হত্যা প্রচেষ্টা মামলা দেওয়া হয়েছে, অনেক শিল্পীর নামে এরকম মামলা দেওয়া হয়েছে ঢালাওভাবে, যেটাকে মামলা বাণিজ্য বলা হয়েছে। হ্যাঁ, যারা দেশে ছিল না, হয়তো দেশের বাইরে ছিল বা কোনোভাবে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নামে দেওয়া হয়েছে ভালোভাবে মামলা। তো এই সমস্ত হাজার হাজার মামলা এগুলো কীভাবে হবে? এখন যে পয়েন্টটা আপনি বললেন যে এরকম মামলা প্রত্যাহার হয়ে গেছে, যে সমস্ত মামলা প্রকৃত দোষী যারা অপরাধ করেছে, যারা অর্থ পাচার করেছে, তারা অবশ্যই শাস্তি পাবে, বা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা শাস্তি পাবে। কিন্তু নিরপরাধ মানুষ সেটা তো বিচার হতে, যেমন সাগররুনি, আমরা কত সরকার আসলে গেলে সাগররুনি কিন্তু পরিবর্তন হচ্ছে না মামলা। তারপর ধরেন আপনার নারায়ণগঞ্জের ত্বকী হত্যা, সেটাও কিন্তু এখন পর্যন্ত প্রতিবারই সেই সময় বাড়ানো হয়। হ্যাঁ,
এইটা এগুলো সেভেন ক্রু মার্ডারের আসলে সে আসামিরা সে কোথায় আছে? আসামিরা কোথায় সেটা আমরা জানি না, কিন্তু তো যে সমস্ত মামলা সত্যিকার অর্থে যেগুলো মানে তদন্ত শেষ করে শাস্তি হওয়া উচিত সেটা কোনো হদিশ পাচ্ছি না। কিন্তু এই এন্টার যে মামলা, অজস্র মামলা দেওয়া হয়েছে, এই মামলাগুলোর ভিতরে আলাদাভাবে আমার মনে হয় কোনো একটা আইন মন্ত্রণালয় থেকে কমিটি করে এগুলো থেকে নিষ্কৃতি দেওয়া উচিত তাদেরকে। মানুষ কিন্তু মামলা এই মানে বিএনপি তো এই মামলায় ভোগান্তি শিকার হয়েছে তারা, তাই না? নির্যাতন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কতবার জেলে গেছে, কতগুলো মামলা তার বিরুদ্ধে হয়েছে, ময়লার গাড়িতে আগুন দেওয়া, হ্যাঁ, এবং খালেদা জিয়ার নামে মামলা দেওয়া হয়েছে যে তার নির্দেশে ওই কুমিল্লা ওখানে ময়লার ট্রাকে আগুন দেওয়া হয়েছে, ওইখানে গাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। তো এই মামলাগুলো তো হয়েছে বিগত আমলে, আমরা দেখেছি হাজার হাজার কর্মী নেতাদের নামে হয়েছে। এক মামলা হাজিরা হয়, পরের মামলায় আবার দেখা যায় তাকে গ্রেপ্তার করছে, হ্যাঁ, আবার গ্রেপ্তার জামিনের আদেশ হয়, ওইখান থেকে জেল গেটে থেকে তাকে আবার আর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এগুলো হয়েছে, তো সেইটা তো বন্ধ হইতে হবে। এখন এটা পরিবর্তন যদি আমরা না দেখি তাহলে মানুষ কি হতাশ হবে। তো যে যারা নিরাপদ লোক আছে, ব্যবসায়ী হোক, সাংবাদিক হোক, অন্য পেশার লোক হোক, যারা কোনো অপরাধের সাথে জড়িত না, কিন্তু জাস্ট রাজনৈতিক উদ্দেশ্যে কোনো একটা বিশেষ মতলব থেকে, হ্যাঁ, এই সময় পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। যেমন সাংবাদিক হয়ে থাকে তাকে ধরা হোক, এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলেছে যে হত্যা চেষ্টা মামলা একটা ফ্যাশনের মতো হয়ে গেছিল বিষয়টা। একজন শিল্পী সেই সময় দেশেই ছিল না, হয়তো তার নামে মামলা দেওয়া হয়েছে। যেমন আমি একজন শিল্পীর কথা নাম বলতে চাই না, তাকে যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, এখানে যে মানে আগুনে পোড়ানো হয়েছে 6 জনের যেটা শাস্তি হয়েছে, সেই মামলাতে তাকে আসামি করা হয়েছে। তো এইগুলো তো আমার মনে হয় আলাদাভাবে একটা কমিটি করা উচিত, দায়িত্ব নেওয়ার পরে আইন মন্ত্রণালয় থেকে দেখা উচিত যে মামলাগুলো পর্যালোচনা করা উচিত। এগুলো কিন্তু অনেক সরকার অনেক সময় এসে করে, কিন্তু যে ধরনের হয়রানিমূলক মামলা যেগুলো হয়েছে সেগুলো প্রত্যাহার করে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত। নাহলে এই মামলা যেগুলো জেনুইন মামলা সেগুলো তো আপনাকে চালাতে হবে, হ্যাঁ। যে অপরাধ মামলা আইসিটি যেটা চলছে সে মামলা তো বিচার হতে হবে, সেখানে যারা দোষী সাব্যস্ত অনেক শাস্তি হয়েছে, আরও অনেক মামলা রয়েছে, সেটার দিকে নজর দেওয়া উচিত। আর যারা দুর্নীতি করেছে তাদের তো অবশ্যই শাস্তি হতে হবে, কিন্তু নিরপরাধ কেউ যাতে মানে জেলে তা না থাকে এবং মানে ছাড়া পায়। এই সরকার বলেছে সাংবাদিক তাদের সময় প্রেস ফ্রিডম ছিল, এটা মানে কি ওই অর্থে কি সঠিক? এখানে যে দুইটা পত্রিকা অফিস, হ্যাঁ, একই সাথে বলতে হবে যে বিগত আওয়ামী লীগের আমলেও কিন্তু এই ঘটনা ঘটেছে যে আমার দেশে অফিসে হামলা হয়েছে, সে বন্ধ করা হয়েছে, আমার দেশের সম্পাদকের জেলে নেওয়া হয়েছে, নয়া দিগন্ত হয়েছে, সংগ্রাম হয়েছে, এবং আমরা দেখি দুইটা টেলিভিশন চ্যানেল ইসলামিক টিভি তার দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে। এগুলো হয়েছে, কিন্তু সেটাকে তো এটা দ্বারা জাস্টিফাই করা যাবে না। আপনার ছায়ানট উদিচিতে নির্বিকার বসেছিল আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ, উস্কানি দিয়ে এগুলো বিয়ে করেছে, সেই জিনিসগুলো বন্ধ হতে হবে, হ্যাঁ। এবং সাংবাদিকদের বিরুদ্ধে সবাই যার বিরুদ্ধে থাকুক, যার বিরুদ্ধে মামলা থাকবে মিথ্যা মামলা, সেটা আমি মনে করি দায়িত্ব নেওয়ার পরে এগুলো করে দিলে একটা স্বস্তির বাতাস আসবে। মানুষ স্বস্তি চায় আসলে। যেই আপনার 17 মাসে এক ধরনের অবস্থা গেছে, তার আগে 15 বছর আমরা দেখেছি কি গিয়েছে, এত রক্তপাত, মানুষ আর স্বস্তি শান্তি চায়। আর সেই জন্য সরকারকে এই বিষয়গুলোকে চিহ্নিত করে সামগ্রিকভাবে তাদেরকে অগ্রসর হতে হবে। দর্শক, আমরা একটা শেষ বিরতি নিতে চাই। কথা বলছিলাম বিএনপি নিরঙ্কুশ বিজয় জনপ্রত্যাশা নিয়ে, এবং যেটি আলোচনার মধ্যে সর্বশেষ খায়রুল আনোয়ার সাহেব বললেন সেটি হচ্ছে যে যদি কোনো কারণে এই ধরনের ভুয়া মামলা থেকে থাকে, যে ধরনের যে মামলাগুলোর মধ্যে আসলেই তিনি অপরাধী নয়, সেগুলো যাতে নিষ্পত্তি হয়, একই সাথে যারা প্রকৃত অপরাধী তাদেরকে যাতে ছাড় দেওয়া না হয়, আমরা সেটাই প্রত্যাশা করি। আমরা জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা গণভোট মাত্র শেষ করলাম। সে কারণের জন্য যাতে কোনোভাবে কোনো অন্যায়, অত্যাচার, জুলুম এবং মানুষকে যাতে কোনোভাবে আর নিরাপদে বাড়ি ফিরতে কোনো শঙ্কা করতে নয়, সে প্রত্যাশা রেখে আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের সাথে অতিথি হিসেবে গণফোরামের ভারপ্রাপ্ত সম্পাদক এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রয়েছেন, সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। দুজনকে নিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের আবারও শেষ বিরতির পর স্বাগত জানাচ্ছি। অতিথি হিসাবে রয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। কথা বলছিলাম বিএনপি নিরঙ্কুশ বিজয় জনপ্রত্যাশা নিয়ে। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী একটু যদি আপনার কাছে আসতে চাই, আপনি আমার এই ডিবেট ফর ডেমোক্রেসির একটা অনুষ্ঠানে কিন্তু বলেছিলেন, এবং সেটি বেশ এখন ভাইরাল শব্দটা কিন্তু বেশ ভাইরাল হয় আর কি। সেখানে আপনি বলেছেন যে জামাত ইসলাম যে বলতো যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, আপনারা জাতীয় পার্টি দেখেছেন, এবার তাদের দেখার কথা বলছেন। আপনি সেখানে আপনার একটা মন্তব্য দিয়েছেন, সেটা খুব অনেক বড় ধরনের ভাইরাল হয়েছে। এখন যেটি 31 দফা বা বিএনপি যে কমিটমেন্ট করে সরকারে গঠন করতে যাচ্ছে, সেখানে প্রেসিডেন্ট, স্পিকার, ডেপুটি স্পিকার বা অন্য অন্য জায়গায় স্ট্যান্ডিং কমিটির যে পদগুলো রয়েছে, সেখানে আপনি বলছিলেন যে সকলের একটা সমন্বয় হওয়া দরকার। আপনি জামাতের যে বর্তমান অবস্থান এবং বিএনপি যেভাবে সরকার গঠন করতে যাচ্ছে, সেখানে এই পদগুলোকে আপনি কিভাবে দেখছেন? না, এগুলো তো জুলাই সনদে তো আমরা অ্যাকসেপ্ট করেছি, দ্বিমত নেই।
বিভিন্ন সাংবিধানিক কাঠামোগুলো কিভাবে হবে প্রতিষ্ঠানের, সেটাও জুলাই সনদে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে। ডেপুটি স্পিকার দেওয়া হবে অপোজিশনকে, সেটাও আছে। আরেকটা যেটা আমি বলেছি, আপনি পয়েন্টটা মিস করে গেছেন, সুশাসনের জন্য জি পদ পদবি যাদের আছে তারা যদি মন্ত্রী পরিষদে যায়, তারা দলীয় পদটা ছেড়ে দিতে হবে। জি আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হবেন না। বিএনপি কিন্তু সেটা এখনো অ্যাকসেপ্ট করছে না। কিন্তু আমার মনে হয় এটা দেশের জন্য এবং দলের জন্য এটা মঙ্গলজনক হবে যদি আমরা এই কাজটা করতে পারি। এটা আমি বিএনপিকে অনুরোধ করবো, আপনারা এই বিষয়টা ভাবেন। এটা কিন্তু জনগণের আকাঙ্ক্ষা। আগেই বলেছি, দল এবং সরকার এটাকে আলাদা করতে হবে। হ্যাঁ, কারণ একটার সাথে যদি আপনি মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু কাজ এগোবে না, তখন দলের স্বার্থটা বড় করে দেখা হবে। তো আমরা তো জানি যে আপনি যদি এখানে গুড গভর্নেন্স, যেটা আমরা বলছি সুশাসন, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। তো সেখানে তো আপনাকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে যিনি প্রধানমন্ত্রী হবেন, এবং আপনার সাথে যারা থাকবে তারাও যেন তাদের সততার পরীক্ষায় যেন উত্তীর্ণ হইতে পারে। অতীতে যাদের কালিমা লেপন করা আছে তারা যেন মন্ত্রী সবাই না আসে, এমপি টেম্পি হয়েছে ঠিক আছে, এটা যেন এর মধ্যে না আসে। আরেকটা বিশাল বিষয় হচ্ছে যে ঋণখেলাপে অধিক সংখ্যক সব বিএনপির ঘাড়েই চাপলো, তাই না? এগুলো আসলে রাজনীতির জন্য শুভ ব্যাপার না আর কি। তা যাই হোক, এইবার একটা ঘটনাচক্রে এগুলো হয়ে গেছে। ভবিষ্যতে কিন্তু এগুলো আমাদেরকে খুব শক্তভাবে ডিল করতে হবে, এবং কোনো কারণে কোনো পদধারী, মানে সরকারের পদধারী ব্যক্তির কারণে পুরা দল এবং সরকার যেন কি বলা যায়, একটা হুমকির মুখে পড়ে না যায়। আপনারা জানেন যে ওই যে কাশেম বলে এক যুব দলের নেতা ছিল, যার বাসায় ইন্দুকে পাওয়া গিয়েছে। হ্যাঁ, এগুলো তো অস্বাভাবিক কতগুলো ঘটনা, এরকম একটা ঘটনায় তো সরকার পড়ে যেতে পারে। তো আমরা আশা করব যে যারা এখন দায়িত্ব নেবেন বা দলের দায়িত্ব, আমি আশা করব যে তারা দল থেকে একটু দূরে থাকবে, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকবে। আর না হলে কিন্তু এটা সামলানো, কারণ যে কালচারে আমাদের সরকারগুলো পরিচালিত হয়েছে এই পর্যন্ত, এবং সর্বশেষ 17 বছরের যে অভিজ্ঞতা মানে কি, এটা চরম অভিজ্ঞতা আর কি। এখান থেকে আমাদের বেরোতে হবে, তা না হলে আপনি সুশাসনও দিতে পারবেন। আমি যেটা বলেছিলাম, জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলো তো দিবে। আপনি বলছেন যে একটা মানবিক বাংলাদেশ তৈরি করবেন, মানবাধিকার এখানে আপনাকে এনশিওর করতে হবে, এবং সকলেই যাতে আইনের চোখে সমান, সকলেই আইনের চোখে সমান। আবার যারা আইনের চোখে অসমান হয়ে যায় সেটা তো দেখতে হবে, কেউ যেন অসমানও না হয়, আবার কেউ যেন আইনের ঊর্ধ্বও না হয়, দুইটাকে চেক অ্যান্ড ব্যালেন্সে করতে হবে। এই জন্য আমরা বলি যে আপনি আইনের শাসন করবেন, কিন্তু শাসনের আইন করবেন না। আমরা পার্লামেন্টের থেকে তাকিয়ে থাকবো যে আপনি হাসিনা যেমন সংবিধান পরিবর্তন করেছে, এমন কতগুলো আইন কানুন সে পার্লামেন্টে পাস করেছে যেগুলো জনস্বার্থের পরিপন্থী, তার দলের স্বার্থে এগুলো অনেক সময় করা হয়েছে। তারপরে আপনি যে এই যে বিভিন্ন রকমের টেন্ডার থেকে শুরু করে যে রাষ্ট্রীয় কেনাকাটা, সেগুলোর ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারবেন না, তাদেরকে ইম্পিউনিটি দেওয়া হয়। হ্যাঁ, কোনো ধরনের এই যে বিদ্যুৎ খাতে যে কাণ্ডটা করলো অস্বাভাবিক, আপনি রাষ্ট্রের টাকা পয়সা ছাড়কার করে দিয়েছে, কয়েকটি পরিবারকে আপনি বিদ্যুৎ খাত দিয়েছে, এবং তাদের ব্যাপারে কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। জ্বালানি খাতটা এটা একটা বিশাল ব্যাপার। তো এই কাজগুলো থেকে যেন এই সরকার একটু বেরিয়ে আসে, এবং আপনারা বলেছেন যে কোনো চুক্তি, আন্তর্জাতিক চুক্তি, সেটা পার্লামেন্টে নেবেন। কিন্তু আমরা তো জানি এই সরকারের শেষ পর্যন্ত যে চুক্তিগুলি করছে, 9 তারিখে এটা হয়েছে না আমেরিকার সাথে, এটা তো বলাই হয়েছে যেগুলো প্রকাশ করা যাবে না। পোর্টেরটা তো হয়েই যাচ্ছিল, আন্দোলনের ফলে সেটা থেমে গেছে। আমরা আশা করবো যে সব কিছুর মধ্যে জবাবদিহিতা, স্বচ্ছতা থাকবে, জনগণ যেন বুঝে যে কোনটা দেশের স্বার্থে হচ্ছে, কোনটা দেশের স্বার্থের বাইরে গেছে। আপনি সবসময় বলছেন যে আপনি দেশের ইন্টারেস্টটা দেখবেন, কালকে উনি বলেছেন না, তারেক রহমান সাহেব, আমার বিভিন্ন দেশের সাথে সম্পর্ক, আপনি এখানে পররাষ্ট্রনীতির কথা বলেছেন, ওখানে তো বলেছেন যে আমি দেখব যে প্রথম বাংলাদেশ এর ইন্টারেস্টটা আমি দেখব, এর বাইরে সুসম্পর্ক থাকবে সবার সাথে। তো খুব ফাইন।
তো এখন হাসিনা যেগুলো করে গেছে সেখান থেকে বেরিয়ে আসে না। হাসিনা যে অন্যায়গুলো করেছে, যেসব অসম চুক্তি করেছে, এগুলো বিচার বিশ্লেষণ এ সরকার তো কিছুই করলো না। আদানির সাথে যে চুক্তিটা হয়েছে, তাই না, তো সেগুলো তো মাঝপথে তো অনেক ঘাটতি রয়ে গেল আমাদের, প্রচুর টাকা পয়সা কিন্তু চলে গেছে, আমাদের তো ইয়েও বেড়ে গেছে, ঋণের সংখ্যা দেখেছেন কি অবস্থার মধ্যে 18 মাসে তারা রেখে গেছে। এরা তো আরো কন্টিনিউ করলে তো মহাবিপদ হতো, মহাবিপর্যয় হয়ে যেত। সেই জায়গায় আমি বলবো যে ফ্রম ডে ওয়ান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী এবং প্লাস আশেপাশে যারা আছে রাজনৈতিক ভাবে যারা ওনাকে সাহায্য সহযোগিতা করবে, তারা যেন শক্ত হয়ে সবকিছু ডিল করে। জনগণ খুবই খুশি মনে আনন্দের সাথে গ্রহণ করবে এবং বিশ্বাসযোগ্যতা তারা দেখতে চায়। যেহেতু এই ধরনের একটা সরকার পরিচালনায় তারেক রহমানের এই প্রথম পদক্ষেপ, যদিও রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি অত্যন্ত সততার সাথে রাষ্ট্র পরিচালনা করেছে। বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, আন্দোলন সংগ্রামের মূল নেত্রী ছিলেন, তারও একটা পর্যায়ে আমরা খুব পার করে দিয়েছি, কিন্তু এখন ওনাকে আরো বেশি পরীক্ষার মধ্যে দিতে হবে। এবং বর্তমান যুগের যে অবস্থা, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দুইটাই শক্তিশালী এবং সবসময় কিন্তু আপনাদেরকে অবজার্ভ করবে এবং মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমের এই যে আপনারা কমিটি করলেন কামাল আহমদের নেতৃত্বে, এটা তো কিছুই হলো না শেষ পর্যন্ত, তাই না? সবকিছু মাঝপথে থামিয়ে দেওয়া হলো। আপনি একটা নারী ইয়ে করেছিলেন, সেটাও তো কোনো কার্যকর কিছু হইলো না, উল্টা আরো মৌলবাদী গোষ্ঠী এটার বিরুদ্ধে যা তা করলো, সরওয়ার্দী উদ্যানে মিটিং করে কি অপমানটা করলো নারীদেরকে। তো যাই হোক, দিন শেষে আমি বলবো, জনাব ফখরুল ইসলাম সাহেব সবসময় বলেন যে আমরা একটা উদারপন্থী মধ্যপন্থী রাজনৈতিক দল, কথাটা আমার ভালো লাগে এবং তাদের বিজয় হয়েছে বলেছে, তাদের বিজয় হয়েছে। তাহলে রাষ্ট্রটাও যাতে সেইভাবে চলে, আপনার যে আকাঙ্ক্ষা জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব, সেই আকাঙ্ক্ষার সাথে আমরাও একমত, সেইভাবে রাষ্ট্রটা পরিচালনা করেন। হ্যাঁ, আপনারা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না, কাউকে বিশেষ সুযোগ সুবিধা দেবেন না। এবং আমি আরেকটা অনুরোধ করব, ভাই যারা ফ্ল্যাগ পাবেন প্রধানমন্ত্রী সহ, আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন জনগণ চরম ভোগান্তির মধ্যে ফেলবেন না। এমনি মানুষ যানজটের একটা ত্রাহি অবস্থা, সেটা করতে পারেন কেন? বিভিন্ন দেশে কিন্তু এটা আছে না, এই ভিআইপি মুভমেন্টের জন্য রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, যানজট তৈরি করা, এটা যেন না করেন, এটা আশা করবো জনাব তারেক রহমানের কাছে। আপনি পারবেন, নিশ্চয়ই তিনি পারবেন। আমি একটু শুরুতে বলছিলাম যে বাংলার মার্টিন লুথার কিং হিসেবে অনেকে বলছেন জনাব তারেক রহমানকে। আমরা যদি সিঙ্গাপুরের যিনি জনক লি কুয়ান ইউর কথা যদি ধরি, মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের কথা যদি ধরি, সব কিছু মিলিয়ে তারা কিন্তু পেরেছেন। তারা কিন্তু এই মালয়েশিয়া বলি আর সিঙ্গাপুর বলি, তিনি কিন্তু আমাদের এক সময়কারই তারা এই স্বাধীনতা অর্জন করেছিলেন, কিন্তু তারা কোথায় এগিয়ে গিয়েছেন? আমরা রাতারাতি বাংলাদেশকে সিঙ্গাপুর থাইল্যান্ড দেখানোর স্বপ্ন দেখতে চাই না। আমরা যেটি দাদা বললেন যে তারেক রহমান আপনি পারবেন, এবং সেটি পারবার জন্য জনগণ যেটা মনে করে যে তিনি তার প্রয়াত শহীদ রাষ্ট্রপতি তার পিতা জিয়াউর রহমান, তার মা মরহুমা বেগম খালেদা জিয়া, তাদের আদর্শ যদি অনুপ্রাণিত হন, তাদের দিকে যদি তিনি তার কর্মপন্থাগুলি খেয়াল রাখেন এবং তার চেয়ে ভালো করবার চেষ্টা করেন, তিনি পারবেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে বলেন তারেক রহমান পারবেন, আমরাও মনে করি পারবেন। আপনার বিশ্লেষণ? পারবেন তো অবশ্যই, কিন্তু এটা অনেক বড় চ্যালেঞ্জ আর কি। আপনি দেখেন বাংলাদেশে আমরা 55 বছর স্বাধীনতা অতিক্রম করলাম, আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটা প্রেক্ষাপট হয়তো ভিন্ন, কিন্তু এই ঘটনা তো ঘটেছে। বাংলাদেশে 2জন রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এরশাদের সময় সামরিক শাসন হলো, আন্দোলন হলো, একটা গণঅভ্যুত্থান হলো, এরশাদের পতন হলো। তারপরে আপনার 1/11 আসলো, সেখানে 2জন নেত্রীকেই কারাবাসে যেতে হয়েছে। আবার শেখ হাসিনা এসে খালেদা জিয়াকে অন্যায়ভাবে উদ্দেশ্যমূলক মামলা দিয়ে জেলে রেখেছে। আর শেখ হাসিনা এমন শাসন কায়েম করলেন, স্বৈরাচারী শাসন, হত্যা গুম রাজনীতি করে শেষ পর্যন্ত তাকে আন্দোলনের মুখে দেশ থেকে চলে যেতে হলো। তার মানে ঠিক রাজনীতির কোথাও সমস্যা আছে আমাদের। আমরা কথা বলি, ক্ষমতায় যাই, কিন্তু সেই কথাগুলো রাখে না, যেটা বলা হয় কেউ কথা রাখেনি। কথা রাখে না, অনেকে মনেও রাখে না শেষ পর্যন্ত। যেমন আমি একটু প্রসঙ্গে বলি, আগের প্রসঙ্গে বলা উচিত ছিল, সেটা হয়তো খেয়াল করে যে আপনি মানে বিরতিতে চলে গিয়েছেন, যে এই যে প্রফেসর ইউনূস বলেছেন আপনার মন খুলে লিখুন, স্বাধীনভাবে লিখুন বলেছেন, কিন্তু সেখানে তো দেখুন সাংবাদিক সেক্ষেত্রে নাম বলতে হবে আনিস আলমগীর, কী অপরাধে তাকে নেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, তাকে জেলে রেখা দেওয়া হয়েছে, আমরা জানি না, সুস্পষ্ট কোনো কিছু নাই। কিন্তু পরে আবার অন্য আমাদের তাকে
কি বলে দুদকের মামলায় দেওয়া হয়েছে তাকে। এখন তারেক রহমানের এমনি তার যে সদিচ্ছা এবং একটা জিনিস আজকে উনি করেছেন যেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কখনো হয়নি, যেটা উনি দেখেছেন যে আজকে তিনি জামাতের আমির সৌজন্য সাক্ষাৎ করেছেন, এনসিপির প্রধানের বাসায় উনি গিয়েছেন। কিন্তু এটা উল্টো হওয়া দরকার ছিল। আমরা বাইরে দেখি সম্ভবত যে পরাজিত হয়, সে যে বিজয় হয় তাকে সে কংগ্রাচুলেট করে, তাকে সে অভিনন্দন জানায়, ফোন করে অভিনন্দন জানায় সাথে সাথে, ইউনিভার্সিটি হওয়ার সাথে সাথে, যেটা আমরা বিভিন্ন সময় আমেরিকায় দেখি, ব্রিটেনে দেখি, অন্য অনেক দেশে দেখি। কিন্তু এখানে কিন্তু উল্টা হয়েছে। দরাই সল্লাতে আমরা দেখেছি শিশির মনির সাহেব চলে গিয়েছেন, শিশির মনির সেটা ধরেন হয়েছে, কিন্তু জাতীয় পর্যায়ে তো এটাই আকাঙ্ক্ষিত ছিল যে জামাতের আমির বা এনসিপি ওনারাই তার সাথে সাক্ষাৎ করবেন ভবিষ্যৎ, মানে 2 দিন পরে উনি প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, বৃহৎ দল, সেখানে দেখা গেল উনি উল্টা তাদের কাছে, তাদের তো সদিচ্ছা আছে। আর ওই বক্তব্যটাকে গুরুত্ব দিতে হবে। উনি যে বলেছেন যে নিরাপদ শান্তিপূর্ণ বাংলাদেশ, এখন মানুষের যে প্রত্যাশা, আই হ্যাভ এ ড্রিম যেটা বলেছেন আর কি, সেটাকে কতটুকু কার্যকর করতে পারে সেটা সময়ের ব্যাপার আছে, কিন্তু সবই তো রাতারাতি পারবেন না। যেমন উনি কিছু কাজ যদি সহসা শুরু করেন, কৃষকদের বিষয়টাকে উনি অগ্রাধিকার দিবেন, নারীদের বিষয় অগ্রাধিকার দিবেন বলেছেন, স্বাস্থ্য বিষয়টা একটা বড় ধরুন, ওনার ঢাকা শহর নিয়ে বলেছেন, দাদা যেটা বলেন যানজট, এটা কিন্তু রাতারাতি তো সমাধান হবে না, কিন্তু মানুষ কিন্তু স্বস্তি চায়। ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকা, যে মন্ত্রীদের ফ্ল্যাট ইয়েতে চলে যায় তারা, আপনার সেখানেও যাতে যানজট না হয়। আর সামগ্রিকভাবে তার যে রূপরেখা, এখন উনি কী করবেন, ওনার মানে মন্ত্রিসভা গঠনের পরে ওনার টপ প্রায়োরিটি কী হবে সেটাও দেখার বিষয় আছে। 31 দফা, তারপর 19 দফা, এগুলো তো রাতারাতি করতে পারবেন না, তাই না? সব কিছুর একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে হয়তো আমার মনে হয় একটা ঘোষণা দেওয়া উচিত যে অগ্রাধিকার, যে 10টা কাজ আমরা প্রথম 15 দিনে করব, বা 2 মাসে আমরা এই 20টা কাজ করব, সেই ধরনের একটা ঘোষণা দিতে হবে এবং সেটার সাথে সাথে কার্যকর করতে হবে। হ্যাঁ, আর স্বস্তি ফিরে আনতে হবে জনগণে। আইন শৃঙ্খলাটা এটা একটা বড় বিষয়। তারপর চাঁদাবাজিটা, এটা একটা মহামারী। দেখছেন আপনি যে নির্বাচন প্রচারণার সময় একজন প্রার্থী উনি নির্বাচিত হয়েছেন, দুঃখজনক হলে উনি একটা মন্তব্য করেছেন এক জায়গায় যে আল্লাহর দোহাই যে আপনারা নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখেন। তার মানে কি নির্বাচনের পরে চাঁদাবাজি করা যাবে? তো এই বিষয়গুলোকে মানে নজরদারির মধ্যে রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, দলের থেকে যদি সরকারকে আলাদা করা যায় সেটা ভালো। আর আমি মনে করি আরেকটা বিষয়কে খুবই গুরুত্ব দেওয়া উচিত, প্রশাসনকে ঠিক করতে হবে। প্রশাসন কিন্তু দলীয়করণ হয়ে গেছে। যখন যে সরকার থাকে তখন সবাই সেই সরকারের ডিসি, এসপি যারা থাকেন, সচিব, তারা সবাই কি, তারা আওয়ামী পন্থী হয়ে যায়। আবার জামাত, এখন শুনি জামাতের অনেক ডিসি, এসপি উপাচার্য হয়েছে। প্রশাসনটাকে দলের বাইরে নিয়ে আসতে হবে। প্রশাসন হবে সরকারের প্রশাসন। যখন যে সরকার হবে তাকে সর্বোচ্চভাবে সে সার্ভ করবে, দেশের জন্য কাজ করবে। কিন্তু দেখা গেল না, এখন এরকমভাবে অবস্থা হয়ে গেছে, জামাতপন্থী, বিএনপিপন্থী, আওয়ামীপন্থী, এর থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নাহলে কিন্তু প্রশাসনকে যদি সচল না করা যায়, প্রশাসনকে যদি এই দলীয় প্রভাবমুক্ত না করা যায়, তাহলে কিন্তু প্রশাসন গতিশীল হবে না এবং সরকারের কার্যক্রম কিন্তু, আমরা কিন্তু সরকারকে সহযোগিতা অনেক ক্ষেত্রে করতে চায় না। যে মিডিয়া কমিশনের যে কথা উঠলো, উনি প্রকাশ্যে বলেছেন এবং মন্ত্রীর সামনেও বলেছেন যে মিডিয়া কমিশনের সুপারিশ দেওয়া হয়েছে। তখন চিফ অ্যাডভাইজার বলেছিলেন যে একটা তালিকা যেটা ইমিডিয়েট করতে পারে, শর্ট, উনি কিন্তু পরের দিনই দিয়েছেন। একটাও আজ পর্যন্ত করা হয়নি, কিন্তু একটা বাস্তবায়ন করা হয়নি। নারী কমিশন তো ভয়ে হাতই দিতে পারে না। স্বাস্থ্য কমিশনের খবর কি, কোনোটাই হয় না। এবং এগুলো অনেকগুলো আমলাতন্ত্রের কারণে করতে পারে নাই। কিন্তু বিশেষ করে মিডিয়া কমিশনটা আমি জানি, মিডিয়া কমিশনের যিনি প্রধান ছিলেন তার সাথে কথা হয়েছে যে এটা আমলাতন্ত্রের কারণে সচিব বা আর যারা আছে তারা এটাকে করতে দেয়নি। আমলাতন্ত্র কিন্তু অনেক ভালো কাজে বাধার সৃষ্টি করে। সেই বিষয়টাকে সরকারকে নজরদারির মধ্যে রাখতে হবে, যে আমলাতন্ত্রকে মানে জনমুখী করতে হবে এবং সরকারের যে কমিটমেন্টগুলো আছে সেটা যাতে গতিশীলভাবে যাতে বাস্তবায়ন হয় আর কি, কোথাও যাতে বাধাপ্রাপ্ত না হয়। জি, শেষ করবার আগে দাদা আরেকটা শেষ ছোট্ট প্রসঙ্গে দিয়ে 1-1.5 মিনিট দিয়ে শেষ করেন। সবসময় একটা বলি যে আমরা এটি বইয়ের কথা বা আমরাও মুখে বলে থাকি, সেটা যে নুয়ে থাকার মধ্যে কিন্তু একটা বড় ধরনের যে বড় হবার আভিজাত্যের কিন্তু বড় বিষয় লক্ষ্য করা যায়। যারা ক্ষমতায় গিয়েছেন, যারা মন্ত্রী পরিষদে যাবেন, যারা এমপি হয়েছেন, জনগণের কাছে কিন্তু নুয়ে থাকবার শক্তি তাদের থাকতে হবে। সবসময় জনগণকে কিন্তু এক ধরনের তাদেরকে দূরে ঠেলে দেওয়া, ভোটের আগে যারা বাড়ি বাড়ি গিয়েছেন তার সমস্যা তো তারেক রহমান সাহেব একটা বক্তৃতায় বলেছে। জি, সেই জায়গাটা বিশেষ করে আপনারা নির্বাচিত হওয়ার পরে আগামী 5 বছর ভোটারদের পাইয়ে পরে থাকবেন, অর্থাৎ বিনয়ী হবেন এবং তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের সুখ দুঃখে পাশে দাঁড়াবেন। এটা তো সত্যি। আপনি তো যারা রাজনীতি করে, দেশপ্রেমিক কেন বলি, তাদেরকে জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত থাকতে থাকতে না একজন নেতা দাঁড়ায়, তাই না?
জনগণের পাশে থাকা, তাদের তাদের জীবনের দৈনন্দিন সমস্যাগুলির সাথে সম্পর্কিত থাকা। হ্যাঁ, আর অনেক রাজনীতিবিদ সারা জীবন তো কোনো ক্ষমতার সাথে ছিল না, কিন্তু মানুষের পাশে থেকেছে তারা, তাই না? তা অসাধারণ দেশপ্রেমিকরাই তখন রাজনীতি করত। সেই রাজনীতিটা তো আসলে বাংলাদেশ থেকে প্রায় উঠে গেছে আর কি। ওই অর্থে দেশপ্রেমিক রাজনীতিবিদ কিন্তু আমরা তৈরি করতে পারিনি। তারাও তো আসে ছাত্র রাজনীতি থেকে। আপনি দেখেন কয়জন ছাত্র রাজনীতি থেকে উঠে আসছে। আর সেই ধরনের সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে আমরা করতে পারি না। আমরা আশা করবো যে এখন থেকে এটা শুরু হোক। তারেক রহমান সাহেব আপনার সময় থেকে সমস্ত রাজনৈতিক দল সুস্থ ধারার রাজনীতি করুক, দেশপ্রেমিক রাজনীতি করুক, জনস্বার্থের রাজনীতি করুক, এবং এটা সেবা। রাজনীতি করার অর্থটা না যে আমি রাষ্ট্র থেকে কিছু চাই, জনগণকে চাই, আমি উল্টা দিতে চাচ্ছি সেবামূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করা, সেটাই রাজনীতি। তো আশা করি আমরা এটা পারবো। শুরুটা হোক। জি, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং জনপ্রত্যাশা নিয়ে, এবং আলোচনার প্রত্যেকটার ফাঁকে ফাঁকে কিন্তু উঠে এসেছে যে জনাব তারেক রহমান আপনি পারবেন। আপনি জানেন যে এদেশের মানুষের উপর কি অন্যায়, অত্যাচার, জুলুম হয়েছে, এবং এই জুলুম থেকে কিন্তু আপনিও নিষ্কৃতি পাননি। আপনিও কিন্তু একজন মজলুম জননেতা হিসাবে জনগণের কাছে ফিরে এসেছেন। জনগণ ভালোবেসে আপনাকে, আপনার সম্মানে, জনগণ কিন্তু আপনাকে কিন্তু কোথাও অসম্মানিত করেনি। সুতরাং জনগণ সম্মানিত হচ্ছে। আপনি দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আপনি আপনার বাবা এবং মায়ের আদর্শকে নিজের অন্তরে ধারণ করে দেশের সরকার প্রধান হতে যাচ্ছেন। জনগণের অনেক প্রত্যাশা। আপনার এই নিরঙ্কুশ বিজয়কে সাথে নিয়ে জনগণের প্রত্যাশাকে বাস্তবায়নের লক্ষ্যে জনাব তারেক রহমান আপনি এগিয়ে যাবেন। এই প্রত্যাশাই শুধুমাত্র আমাদের আজকে 3 জন অতিথি নয়, এই সমগ্র দেশবাসী। সেই প্রত্যাশায় প্রত্যাশিত হয়ে আমরা আবারও বলছি, জনাব তারেক রহমান আপনিই পারবেন, আপনাকেই পারতে হবে, আপনিই পারবেন। এই প্রত্যাশার মধ্যে দিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রি যারা তখন আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে, একই সাথে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার, আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।